এমন একটি স্বাস্থ্যখাত মানুষকে দিয়েছে যে স্বাস্থ্যখাতের সেবা যারা এই স্বাস্থ্যখাতকে পুনর্গঠিত করার জন্য নিয়োজিত ছিল, এই স্বাস্থ্যখাতের সেবাটি তারা নিজেরাই নিতেন না। অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করি, সংসদ সদস্য, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত তারা কিন্তু এই বিদ্যমান চিকিৎসা সেবার মধ্যে তারা চিকিৎসা নিতেন না, বরং তারা বিদেশের চিকিৎসা নিতেন অথবা ইন্ডিয়াতে চিকিৎসা নিতেন। এবং যারা শুধুমাত্র যারা আন্তর্জাতিক মানের চিকিৎসাটি কিনতে পারতেন না, তারাই কিন্তু হচ্ছে বিদেশে, তারাই হচ্ছে কিন্তু বাংলাদেশের চিকিৎসাটি নিতেন। অর্থাৎ আমাদের দেশের স্বাস্থ্যখাতটি ছিল সম্পূর্ণরূপে হচ্ছে যারা তৃতীয় শ্রেণীর নাগরিক, শুধুমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদের জন্য। দ্বিতীয়ত, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাটিও এমন একটি কাঠামোর মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ না পায়, তাদের জন্য মনস্তাত্ত্বিক বিন্যাসটি পুনর্গঠিত না হতে পারে, তাদের জন্য সৃজনশীল ক্ষমতা তৈরি করে না হতে পারে, তারা যেন রাষ্ট্রকে প্রশ্ন করার অধিকার হারায়, তাদের জন্য সেই সক্ষমতা না হতে পারে। সেই সুদূর প্রসারী চিন্তা থেকেই কিন্তু আমাদের বর্তমান বিদ্যমান যে যে শিক্ষা পদ্ধতিটি প্রণয়ন করা হয়েছে। এবং আমরা যদি গণপরিবহন খাতটি দেখি, গণপরিবহন খাতটি আমরা দেখেছি প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে আমাদের এমন একটি পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, এই গণপরিবহন খাতটি সেটি হচ্ছে সেবামূলক খাত হিসাবে এখন আর বিবেচনা করা হয় না। সুতরাং আমাদের প্রাথমিক জায়গা থেকে আমাদের প্রয়োজন হচ্ছে এই যে সেবামূলক যে খাতটি সেগুলিকে গণমুখী করা। দ্বিতীয়ত, আমি যদি পলিসির জায়গাতে দেখি, পলিসির জায়গা থেকে আমাদের বিচার ব্যবস্থাকে একটি প্রেসক্রাইবড বিচার ব্যবস্থা করে ফেলা হয়েছে, যেটির ক্যান্টনমেন্ট ছিল গণভবন এবং সেগুলো এক্সিকিউশন করা হতো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে সামনে রেখে। অর্থাৎ গণভবন থেকে বিচার ব্যবস্থা পরিচালিত হতো, গণভবন থেকে অর্থ ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ আমরা এটাকে বলি পতিতালয় থেকে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু গণভবন থেকে পরিচালিত হতো। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি বিরোধী মতকে দমন করার জন্য, দ্বিমত যেন জন্মাতে না পারে সেই জায়গাটি নিশ্চিত করার জন্য বিচার এই যে কাঠামোকে সবসময় ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমরা চাই এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আসুক এবং এই বিচার ব্যবস্থাটিকে ন্যায্যতার ভিত্তিতে তৈরি করার জন্য আমাদের রাষ্ট্র সংস্কারে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা থাকে। দ্বিতীয়ত, যেটি পলিসির জায়গা থেকে গুরুত্বপূর্ণ, আমাদের যে নির্বাচন কাঠামো, এই নির্বাচন কাঠামো কিন্তু বিগত যারা ক্ষমতায় ছিল স্বৈর শাসক, তারা কিন্তু এই নির্বাচন কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। তারা তিনটি যে নির্বাচন দিয়েছে, এই তিনটি নির্বাচন অর্থাৎ 14, 18 এবং পরবর্তীতে যে আমাদের যেই 24 সালের যে নির্বাচনটি ছিল, এই নির্বাচনটিতে আমরা দেখেছি সম্পূর্ণভাবে বিতর্কিত। একটি নির্বাচন ছিল সিলেকশনের নির্বাচন, দ্বিতীয় যে ইলেকশনটি ছিল সেই ইলেকশনটি ছিল আমরা দেখেছি যে সেই ছিল হচ্ছে আমাদের এক ধরনের প্রেসক্রাইবড ইলেকশন, কোনো ধরনের বিরোধী দল ছিল না। এবং তৃতীয় যে নির্বাচনটি ছিল সেটা হচ্ছে ডামি ইলেকশন। অর্থাৎ বিদ্যমান যে নির্বাচন কাঠামোটি রয়েছে, এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে কখনোই আমরা বিশ্বাস করি না মানুষের আস্থা ফিরে আসবে। সুতরাং নির্বাচন কাঠামো পুনর্গঠনের মধ্য দিয়ে এই নির্বাচন পদ্ধতিতে জনতার ক্ষমতা নিশ্চিত করতে হবে। কারণ জনতার ক্ষমতা যদি নিশ্চিত না হয় সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে জনতাকে ব্র্যাকেটে রেখে কখনোই আমরা মনে করি না সুশাসন নিশ্চিত করা সম্ভব। এবং পরবর্তীতে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, পিএসসি সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে যখন মানুষের আস্থা আসবে তখনই মনে করি এই রাষ্ট্র সংস্কারের যে প্রাথমিক যে সুবিধাভোগী আমরা যারা জনতা রয়েছি, আমরা তখনই সেটা থেকে আমরা বেনিফিশিয়ারি হতে পারি। এবং তখনই আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের যে ব্যবহারিক যে কাঠামো রয়েছে, তাত্ত্বিক কাঠামোর বাইরে গিয়ে সেটি হচ্ছে আমাদের বাস্তবায়ন সম্ভব। বিদ্যমান যে সংবিধানে এই ধরনের অসঙ্গতি আছে বলে মনে করেন, বিষয়টি সংস্কার করার বিদ্যমান যে সংবিধান রয়েছে, সংবিধানটি হচ্ছে শুধুমাত্র গণভবনকে অ্যানাবল করার জন্য, গণভবন যেন ক্রিয়াশীল থাকে। অর্থাৎ গণভবন ছাড়া রাষ্ট্রের যে অন্যান্য অর্গানসগুলো রয়েছে, সেই অর্গানসগুলোকে এক ধরনের ডিফল্ট